আমি ইরান প্রসঙ্গে একটু কথা বলতে চাই যে মুস্তফা খামেনির অবস্থা সম্পর্কে আসলে এখনো পর্যন্ত তার কোনো বিবৃতি বা তার কোনো ভিডিও, তার কোনো ভাষণ, কোনো কিছুই এখনো পর্যন্ত যাওয়া হয়নি। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন কিনা, মানে তিনি কেন আসছেন না, এটা কি তার এক ধরনের কৌশলের কারণেই না কি, আসলে কিভাবে চালাচ্ছেন? কি মনে রাষ্ট্রের হয় জায়গা আপনার থেকে কাছে? আসলে এটা জরুরি না। তো রাষ্ট্র তো একটা ইনস্টিটিউশন, ধরেন গ্র্যান্ড আয়াতুল্লাহর অফিস ইজ এ অফিস অফ দ্য সুপ্রিম লিডার আর কি। তো যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আপনি অনেক অফিসারকে, মিলিটারি এবং সিভিল অফিসারকে আপনি মেরে ফেলেছেন, তো মেরে ফেলার পরে তো রাষ্ট্র তো দুর্বল হয়নি, স্টেট ইনস্টিটিউশন তো কলাপস করে নাই। তো এই জন্য আমার কাছে আমি দেখেছি যে মুস্তফা খামেনিকে নিয়ে অনেক তর্ক আছে, তাকে গোপনে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে, তার একটা পা কেটে পুতিনের ফেলতে হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্পেশাল ট্রিটমেন্ট করা হচ্ছে, এগুলো সেগুলো। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে যে তার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ইরান রাষ্ট্র আকারে ফাংশন করতে পারছে কিনা, সেটা হলো গুরুত্বপূর্ণ। এবং যেটা বলা হচ্ছিল যে এটা একটা মুল্লাদের রাষ্ট্র, একদলীয় এক ব্যক্তির শাসনে চলে, কিন্তু এই যুদ্ধরা যেটা প্রমাণ করেছে যে ইরানের রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো ভেরি স্ট্রং। বিভিন্ন ইনস্টিটিউশনের বিভিন্ন লোকদেরকে কিন্তু হত্যা করা হয়েছে, আর্ম ফোর্সেস থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, ফরেন মিনিস্ট্রি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, সব জায়গাতে। কিন্তু এটা করে কোনো বিশেষ লাভ হয় নাই। মুস্তফা খামেনিকে ধরেন মেরে ফেললে কি হবে? হরমুজ যুদ্ধে কি ইরান ব্যাকফুটে চলে যাবে? চলবে না। তো আমি বোধ করতেছি যে এইটা হচ্ছে পশ্চিমের একটা মানে মিডিয়া প্রপাগান্ডা স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আসলে তাকে নেগোসিয়েশনে দুর্বল আকারে প্রমাণ করা এবং তার মনস্তাত্ত্বিকভাবে তার সাথে খেলা। ইটস লাইক এ কোল্ড ওয়ার আর কি, খেলা। তো সেখানে ইরান আমার কাছে মনে হয়নি তার রিয়াকশনে, ইভেন আয়াতুল্লাহ খামিনিকে মারার পরেও যে রিয়াকশন তারা দেখিয়েছে এবং যেভাবে কন্ট্রোল সিচুয়েশনে তারা এটাকে ম্যানেজ করেছে, মুস্তফা খামিনির ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে, আমার কাছে মনে হচ্ছে যে ইরান উড বি অ্যাবসলিউটলি ফাইন। শান্তি আলোচনার ভবিষ্যতে কি দেখছেন? বলা হচ্ছে যে 5টি শর্তে আসলে শান্তি আলোচনা আটকে গেছে। যে 5টি শর্ত আমরা দেখছি, সেখানে তো আসলে কোনোভাবেই এক হওয়ার উপায় কি আপনি দেখছেন? একটা বিষয় হচ্ছে মানে মানে আমেরিকা তো যুদ্ধে আসলে হেরে গেছে। মানে যারা পশ্চিমের সিরিয়াস ওয়ার কমেন্টেটর আছেন, তারা সবাই একই কথা বলছেন যে ইরান মানে আমেরিকা অলরেডি লস্ট ইন ইরান। সো এই পরাজয়টা কোন ফর্মে আমেরিকা ডাইজেস্ট করবে, এখন স্টেজটা হচ্ছে এই জায়গাতে। যুদ্ধে আমেরিকা হেরে গেছে, তার এখান থেকে যেই ফোর্স সে ইউজ করে ফেলছে অলরেডি, এর থেকে বেশি ফোর্স ব্যবহার করলেও হরমুজের স্ট্র্যাটেজিক দখল তার হাতে ফিরছে না। এবং তার থেকে বড় জিনিস হচ্ছে হুতিরা যদি যুদ্ধে জয়েন করে, বাবল মান্দেব যদি ব্লক করে দেয়, তাহলে আপনার 12-15% আরও জ্বালানি এফেক্টেড হবে। তাহলে সব মিলে 30-35% জ্বালানির নিয়ন্ত্রণের উপরে আপনার হুতি এবং শিয়া ইরানের একটা নিয়ন্ত্রণ চলে আসবে। তো সেই জায়গাতে ইরানের অবস্থা হয়েছে যে আফগানিস্তানের কোয়াগমায়ারের মতো। সে যে বছর রাতের বেলা পালায় চলে গেছে, সে যুদ্ধে কিন্তু ওই বছর হারে নাই। সে কিন্তু 2-3 বছর থেকে কাতারে, আপনার মনে থাকার কথা, কন্টিনিউয়াসলি তালেবানদের সাথে আলোচনা, পর্যালোচনা, মিটিং, নেগোসিয়েশন এগুলো করে যাচ্ছিল। যুদ্ধ খুব লো ইন্টেন্সিটিতে নিয়ে আসছে। এর মানে হচ্ছে আফগানিস্তানের যুদ্ধে সে আরও আগেই হেরে গেছে, সে আগেই পরাজিত হয়ে গেছে। শুধুমাত্র তার ডিপার্চার স্টেজটা কতটা সম্মানজনক, ডিগনিফাইড হতে পারে, এখন আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই জায়গায় আছে। এক্স্যাক্টলি এই ঘটনাটা এখন যদি আপনার 79-এ বিপ্লবের পরে দেখেন, যে প্রায় 400± আমেরিকান বন্দি তারা বিপ্লবের পরে বন্দি করে রাখে, এবং তখন কিন্তু প্রচুর নেগোসিয়েশনের চেষ্টা চলছিল। ইভেন মানে কোল্ড ওয়ার চলা অবস্থায় কিন্তু আমেরিকা রাশিয়াকে অ্যাপ্রোচ করেছে যে এই নেগোসিয়েশনটা মিডিয়েট করা যায় কিনা। কিন্তু ইরান যেটা করেছে অত্যন্ত স্মার্টলি, প্রেসিডেন্সিয়াল ইলেকশন পর্যন্ত ওয়েট করেছে। কারণ যেই প্রেসিডেন্ট আমার বিপ্লব নিয়ে ঝামেলা করেছে, আমি তাকে জিততে দেব না। এবং পরবর্তীতে নির্বাচন হয়, এক্সিস্টিং প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পরে নতুন প্রেসিডেন্ট আসার পরে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়। তো এই বাস্তবতাটা আমার মনে হয় যে একইভাবে ইরান এখন খেলবার চেষ্টা করছে, যেহেতু মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে আপনার, এইটাকে যত বেশি ক্যারি অন করে নিয়ে নেওয়া যায়। কারণ এখন পয়েন্ট স্কোরিংটা হচ্ছে যাই হবে ইরানের পক্ষে যাচ্ছে, আমেরিকার বিপক্ষে যাচ্ছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমেরিকার কোনো যুদ্ধে তার নেটো অ্যালাই বলতে কেউ নাই। আমেরিকা এককভাবে এই যুদ্ধটা করছে। এবং ইসরায়েলের ব্যাপারে অন্যান্য যুদ্ধগুলোতে, যখন ফিলিস্তিনে অথবা সিরিয়াতে, লেবাননে যতটুকু পরিমাণ পশ্চিমের সিম্প্যাথি থাকে, ইসরায়েলের ব্যাপারে কোনো সিম্প্যাথি পশ্চিমা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি না।
এবং অন্য কোনো সময় ধরেন আফগান যুদ্ধ দেখেন, অর্থনীতি কিন্তু গ্লোবাল ইকোনমি এফেক্টেড হয়নি, কারণ আফগানিস্তানের ইকোনমির সাইজ, তার টেরিটরি, তার জিওগ্রাফি, এইটা চারপাশের 2-4 জনকে এফেক্ট করে, কিন্তু এটা গ্লোবাল স্কেলে অর্থনীতিকে এফেক্ট করে না। কিন্তু হরমুজের কারণে যেটা হয়েছে, ইরান গ্লোবাল ইকোনমিতে প্লেয়ার হয়ে গেছে এবং প্যারালালি পেট্রোডলার কলাপস করছে। হরমুজের কারণে ইরানের ভ্যালু বেড়ে যাচ্ছে। গালফ কান্ট্রিগুলো দেখেন, যারা এই বেসগুলো দিয়েছে, আমেরিকাকে চান্দা দেয়, অস্ত্র কেনার টাকা দেয়, আরব আমিরাত এখন ট্রাম্পের কাছে গেছে, তার ডলার নাই, তার ব্যাংক্রাপসি হওয়ার মতো অবস্থা। কারণ সারা দুনিয়ার মানুষ এই শাইম ওসমান টাইপের যত লোক আছে, ধরেন সারা দুনিয়ার এই সালাম টাইপের লোক আছে, এরা তো দুবাই যায় আমোদ ফুর্তি করতে। এখন বুর্জাল খলিফাতে যদি বোমা পড়ে, আপনি আমোদ ফুর্তি করবেন কোথায়? আমোদ ফুর্তি করতে পারতেছে না, দুবাইয়ের অর্থনীতি নাই। তো এই বাস্তবতাটা, পেট্রোডলার কলাপস করার রিয়েলিটিটা গালফ কান্ট্রিগুলো হারে হারে টের পাচ্ছে এবং এটা সে হারে হারে আরও টের পাবে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমেরিকার কথা কিন্তু বলে দিয়েছে ইরানিরা, যে যদি আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস ইনস্টলেশনগুলোতে যদি অ্যাটাক করা হয়, তাহলে গালফের প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র আমরা ধ্বংস করে দেব। তাহলে আপনি চিন্তা করেন, এবং কিন্তু করে নাই। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা একটা সিরিয়াস মাইনকা চিপায় গিয়ে ফাইসা গেছে। এখন এই ফাইসা যাওয়া সিচুয়েশন থেকে উঠবার জন্য আমাদের হায়দার ভাইয়ের সাথে পরামর্শ করতে পারে, সে একটা গান টান লিখে দিল হয়তো। গান টান তো লেখা চলছেই, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গান চলছে লেখা।